আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি। আসসালামু আলাইকুম লিসনার্স, আমার নাম মিলন মাহমুদ, আমি আসছি নতুন বাজার থেকে। জি। আমার ঘটনাটি হচ্ছে আজকে প্রায় 1 বছর আগে, এটা মেডিকেল ঘটনা। রাসেলের কারণ সঙ্গত মেডিকেলটার নাম উল্লেখ করব না। জি। 1 বছর আগেই ঘটনা, আমার একটা ফ্রেন্ড সাপে কামড় দেয় ওকে। জি। তো তারপর আমাদের প্রথমে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিই, নেওয়ার পরে ওনারা বলতেছিল যে আমাদের এখানে তো এরকম কোনো ট্রিটমেন্ট নাই, আপনারা সিটিতে নিয়ে যান। তো আমরা সিটিতে নিয়ে যাই, যাওয়ার পরে রাত হয়ে যায় ওখানে। তারপরে আপনার ইমার্জেন্সিতে ডাক্তার না থাকার কারণে প্রাথমিক চিকিৎসা দিয়ে বললো যে আপনার অ্যাডমিট করেন, আর রাতে ডাক্তার এসে বাকি ট্রিটমেন্ট ডাক্তার দিয়ে। আমরা যথারীতি অ্যাডমিট করাই, ডাক্তার আসে রাত প্রায় তখন 9টা আপ। ডাক্তার আসে বলতেছে যে রুগী আপনার 2 দিন অ্যাডমিট থাকতে হবে, আমরা কিছু ব্লাড নিব, টেস্ট করবো, দেন বলতে পারবো যে কি প্রবলেম, বিষধর সাপ নাকি কোনো নর্মাল সাপ, তাহলে আমরা ছেড়ে দিব যদি নর্মাল হয়। তো এখন ওর সাথে কে থাকবে এত রাত মেডিকেলে, শীতের রাত, আর ওর ভগ্নিপতি ছিল। তো ওনারা আমাকে বলছিল যে মিলন তাহলে তুমি থাকো, আমরা চলে যাই, আমরা সকালে আসলে তুমি সকালে চলে যাবে বাসা। তো আমি বললাম যে ঠিক আছে আপু, তাহলে আপনারা চলে যান, আমি থাকি। তো একটা পর্যায়ে আমি থাকি, রাত তখন প্রায় আপনার 1টার উপরে 2টা বাজে। তো আমার ওই সিগারেটের হ্যাবিট থাকার কারণে আমি, আর মেডিকেলের ভিতর তো সিগারেট খাওয়া যাবে না, আমি বাইরে বেরিয়ে আসি। বাইরে বেরিয়ে এসে একটা সময় আমার ওই যে ফোনে কথা বলতে বলতে আর সিগারেটের একটা নেশাতে আমি মানে একটা কর্নারে চলে যাই, খুব নির্জন একটা কর্নারে চলে যাই। যাওয়ার পরে আমি ফোনে কথা বলতেছিলাম আর আমার হাতে সিগারেট। তো হঠাৎ করে আচমকা কোত্থেকে একটা মধ্যবয়সী লোক আমার সামনে হাজির, চোখগুলো খুব মোটামুটি ভাবে লাল, যা একটা সাধারণ মানুষ দেখলে এত রাত ভয় পাওয়াটাই স্বাভাবিক। আমাকে বলতেছে এখানে দাঁড়িয়ে কি করেন? বলতেছে আমার রুগী আছে মেডিকেলে অ্যাডমিট, আমি এখানে দাঁড়ায় ফোনে কথা বলতেছি আর সিগারেট খাচ্ছি। আমাকে বলতেছে খুব বাজে ভাবেই, বলতেছে বিকট গলায়, আপনি এখানে দাঁড়াইতে পারবেন না, আপনি এখান থেকে চলে যান, এখানে দাঁড়াইলে সমস্যা আছে। তারপরে এটা বলে সে আমাকে সোজা সামনের দিকে হেঁটে চলে যায়। আমি মনে মনে ভাবতেছিলাম যে আমি মেডিকেলে রুগী নিয়ে আসলাম আর সেখানে স্টাফ হোক যাই হোক সে এত বাজে ব্যবহার। এটা বলে আমি সিগারেট শেষ করে আমি কথা শেষ করে চলে যাই। তারপর রাত এতটা ভয় ছিল না মনের মধ্যে। যাই হোক, পরের দিন সকাল 10টা থেকে 10:30 11টার মধ্যে আমি ওই নিচে নামি, হসপিটাল থেকে নিচে নামে ওই কর্নারের দিকে যাই। যাওয়ার পরে দেখি যে ওখানে অনেক মানুষের ভিড়। আমি যাই, যাওয়ার পরে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই কি হলো এখানে? বলতেছে একটা লোক গতকালকে মারা গিয়েছিল, ওনাকে আনছে এখানে, রাতে ডাক্তার ছিল না, তাই পোস্টমর্টম হয়নি, এখন পোস্টমর্টম করে বের করতেছে, ওনার আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছে। তো যে পোস্টমর্টম যে জিনিসটা, ওটার প্রতি আমি অন্যরকম একটু এডিক্টেড, আমার ওটা খুব মানে এক্সপিরিয়েন্সটা ভালো লাগে। তো সেক্ষেত্রে আমি কি করলাম, মানে এতগুলো লোকের মধ্যে ওই ডেড বডিটা দেখার জন্য একটু যখন উকি দেই, উকি দেওয়ার পর আমি আর আমার জায়গায় ছিলাম না। আমি দেখলাম যে গতকাল রাতে যে লোকটা আমাকে ধমক দিয়েছিল এখানে দাঁড়াইছিলাম কেন, ওই লোকটাই সাদা কাপড়ে মোড়ানো। আমি সাথে সাথে আমি নিস্তব্ধ হয়ে যাই। খুব মানে শীতের রাত্র, শীত ছিল তখন, মানে আমার শরীরে ঘাম ধরতেছিল। তো আমি আর রিটার্ন ব্যাক করে মেডিকেলের উপরে যাই নাই। আমি আস্তে আস্তে মানে আমার শরীরে যতটুকু শক্তি ছিল আমি আস্তে আস্তে আমার বাসায় আসি। আসার পর মানে 2-3 দিন আমার নর্মাল হতে খুবই সময় লেগেছিল। তো আমার দাদু আবার খুবই ফরজগার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে। তো একদিন দাদুকে বললাম, দাদু এই ব্যাপারে আমি ভয় পাইছিলাম, এই সমস্যা। তো আমার দাদু আমাকে একটু মানে ঝাড়ফুঁক করে দেয়, তারপরে একটু স্বাভাবিক হই আর কি। তো এই ছেলে ঘটনা, আরো অনেকগুলো ঘটনা ছিল। চাকরির সুবাদে আমি ঢাকা থেকে চিটাগাং যাওয়ার একটা ছিল। তো আমি ঢাকা থেকে চিটাগাং যাওয়ার উদ্দেশ্যে আপনার মতিঝিল আরামবাগে বাস কাউন্টারের এখানে দাঁড়িয়েছিলাম। তো আমি আসলে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছি। তো আমার পরিচিত কিছু আপনার অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিল। তো ওইখান থেকে ওই আরামবাগে স্টেশনে এখান থেকে আমার একটা পরিচিত অ্যাম্বুলেন্সের ড্রাইভার বললো যে ভাই কোথায় যাবেন? তো আমি বললাম যে আমি চিটাগাং যাবো। তো বললো যে আমি তো ওখানে যাচ্ছি, ঢাকা মেডিকেল থেকে শুধু একজন লোক নিবো, তারপর আপনার সাথে একসাথে চলে যাই। তো বললাম ভাবলাম ঠিক আছে, ওকে একজন যদি কোম্পানিতে সাথে অ্যাম্বুলেন্সে চলে গেলে তাড়াতাড়ি চলে যেতে পারবো। তো আমি ওর সাথে গাড়িতে উঠে অ্যাম্বুলেন্সে উঠে ঢাকা মেডিকেল যাই। যাওয়ার পর ওখানে তাই একটু চাটা করি, এর মধ্যে দেখি যে একটা কফিন অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে আসা হচ্ছে। তো আমি জানতাম না যে আসলে অ্যাম্বুলেন্সে কি যাচ্ছে, আমি ভাবছিলাম হয়তো রুগী বা কোনো অন্য কিছু যাচ্ছে। কফিন বা লাশ যদি জানা হতো তাহলে অবশ্যই যেতাম না, কারণ এগুলোতে একটু ভয় থাকি। তো আপনার যখন কফিনটা দেখি তখন দেখি যে আপনার কফিনটা সম্পূর্ণ মানে ইনটেক করা, কফিনটা ভিতরে ঢোকানোর পরে আমি ড্রাইভারকে বললাম যে তুমি এটা কি উঠাইলা? ভাই কফিন। পরে বললাম যে লোকজন কি সাথে যাবে না? না আসলে ডেড বডি তো মারা গেছে, সরি আপনার আত্মহত্যার ইসের, তো আপনার এটা এভাবে নিয়ে যেতে হবে। তো যথারীতি গাড়িতে ওঠানোর পর গাড়ি স্টার্ট করলো। গাড়ি স্টার্ট করার পর আমরা কুমিল্লা 14 গ্রাম পর্যন্ত নরমালি
যাই। 14 গ্রামে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়ার জন্য রাস্তা বিরোধ ব্রেক নিই। ব্রেক নেওয়ার পর আপনার রাস্তার পাশে, হাইওয়ের পাশে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ওইখান থেকে গাড়িতে উঠি। গাড়িতে ওঠার পর ওইখান থেকে ওইখানে যারা আছে তারা জানে যে ওই সাইডে যে রাস্তাগুলো ওগুলাতে আপনার গাড়ির যে গতিবেগ ঘন্টায় কমপক্ষে 100 এরকম পাওয়ার থাকে। তো আমাদের গাড়িতে শো করতেছে 90 কিলোমিটার পার আওয়ার শো করতেছে আর কি গাড়ি গতিবেগ। বাট আমাদের কাছে মনে হইতেছে গাড়ি আরো অনেক স্লো যাচ্ছে। শো করতেছে 90 কিলোমিটার পার আওয়ার, কিন্তু মনে হইতেছে 40 কিলোমিটার পার আওয়ার গাড়ি যাচ্ছে। আর গাড়িতে আমরা 2 জন আর ডেড বডি একটা, 3টা। বাট মনে হইতেছে যেন 4-5 জন আমরা গাড়িতে আছি, বা গাড়িটা আরো লোড। তো শরীরটা একটু ভালো লাগতেছিল। তো ড্রাইভারের দিকে আমি তাকাচ্ছিলাম। ড্রাইভার বলতেছে, ভাই আপনি অন্যদিকে তাকিয়ে করেন না, আপনি সামনের দিকে তাকিয়ে দেখেন, কোনো দিকে তাকানোর দরকার নেই, আপনি আপনার মতো করেন। তো আমি কানে হেডফোন লাগিয়ে একটু চোখে তন্দ্রার মতো আসছিল। তো আমি চেয়ার সাথে করে শুয়ে রয়েছিলাম। তো কখন যে চোখে হালকা ঘুমে আসা পরে আমি বুঝতে পারিনি। তো একটু সামনে যাওয়ার পর আইল্যান্ডের উপর দিয়ে মনে হয় দেখে নাই, বা ও কি করছে আমি বলতে পারবো না। আইল্যান্ডের উপর দিয়ে ব্রেক না করে আপনার গাড়িটা স্ট্রেট সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো এগিয়ে যাওয়ার পর আইল্যান্ডের উপর দিয়ে যাওয়ার সাথে সাথে আপনার প্রচন্ড একটা ঝাঁকুনি অনুভূত হয়। আমার মাথাটা গিয়ে অ্যাম্বুলেন্সের যে ছাদের সাথে বাড়ি খায়। তো প্রচন্ড ব্যথা পায়। ব্যথা পাওয়ার সাথে সাথে ড্রাইভার জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাই, কিছু দেখেন না? না দেখতে থাক, সমস্যা নাই, কিছু হয় নাই, আমি ফলো করি নাই, ঘুম চোখে গাড়ি চালাইতেছি, তো যাক ব্যথা যেতে পার নাই। তো না, বললাম যে না, কোনো ব্যথা যেতে পারিনি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আপনি পিছনে থাকেন না, আপনি জাস্ট শুধু সামনে দিয়ে তাকিয়ে থাকেন, আমরা সমস্যা নেই, একটু করেন আর দরটা করেন, কোনো নেই। তো ও যখন দরটা পড়ার কথা বললো, বা যখন আমি ব্যথা পেলাম, তখন আমার কাছে গাটা একটু ভালো লাগলো। আমি একটু বুঝতে পারলাম যে মনে হয় কোনো প্রবলেম হচ্ছে। তখন ও যে সামনে যে আমাদের গাড়ির ভিতরে যে লুকিং গ্লাস বা মিরর যেটা বলি, ওইটা রুমাল দিয়ে ঢেকে দিল। বললাম, এটা থাকতেছে কেন? আবার পিছনে দিয়ে তাকানো তো কেন, আপনি সামনের দিকে তাকিয়ে থাকেন অথবা ঘুমিয়ে যান। তারপর আমার কিউরিসিটি তো বসত, আর শরীরটাও যেতে লাগতেছে। আর গাড়ির গতিবেগ যেখানে 90 কিলোমিটার পার আওয়ার, ওইখানে গাড়ি যাচ্ছে 40 কিলোমিটারের নিচে। আর গাড়ির তখন আরো ওজন মনে হইতেছে, গাড়িতে আরো কয়েকজন উঠা বসছে, এরকম লাগতেছিল। তো দেন আপনার আরেকটু সামনে যাওয়ার পর আবার ঝাঁকুনি প্লাস আপনার গাড়িটা প্রচন্ড ভার লাগতেছিল আর ঝাঁকুনি লাগতেছিল। এই কারণে আমি ড্রাইভারকে বললাম যে ভাই, আমি তাহলে কি কোনো প্রবলেম নাকি? না ভাই, কোনো প্রবলেম নাই। তারপর আমি বললাম যে তাহলে গাড়িটা একটু সাইড করেন, একটু চেক করে নিই। তো দেন গাড়িটা সাইড করলো। গাড়িটা সাইড করার পর আমরা পিছনে চেক করে দেখলাম না, আর সবকিছু এভরিথিং অলরাইট। তো আমরা একটু চা সিগারেট খেটে ওখান থেকে একটু রেস্ট নিয়ে দেন আবার গাড়িতে উঠি। গাড়ি স্টার্ট করার পর আপনার কুর্মিবাগ নামে ওইখানে একটা রোড আছে। কুর্মিবাগের আর একটু সামনে গেলেই ওইখানে আপনার একটা কবরস্থান আছে। কবরস্থানের একটু সামনে যখন যাই, তখন গাড়িতে অদ্ভুত একটা আওয়াজ হয়ে আপনার গাড়িটা স্টপ হয়ে সাথে সাথে স্টপ বলতে কি, গাড়িটা স্টপ করতে বাধ্য হয় হয়। আমরা গাড়ি থেকে সাথে সাথে বললাম কি হয়েছে। পরে আমরা বুঝতে পারলাম যে গাড়ির পিছন থেকে কোন একটা আওয়াজ হচ্ছে। তো আমরা তারপর বললাম, ড্রাইভার বললো যে ভাই নিচে নামার দরকার নেই, বাইরে নামার দরকার নেই, আমরা গাড়ি আস্তে আস্তে চালিয়ে নিই। তো তারপর ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। এবার পিছন থেকে শব্দ আসতেছিল, কেউ যেন দরজা নক করলে যেরকম শব্দ হয় এরকম নক করার শব্দ আসতেছিল। লাইক আপনার একবার একসাথে 3বার টোকা দিতেছে, তারপর আবার কিছুক্ষণ স্টপ, আবার দেন 3-4বার টোকা দিতেছে, তারপর আবার কিছুক্ষণ স্টপ। তো এরকম অবস্থা আমার খুব ভয় লাগতেছিল। আমিও আমার শরীরটাও খুবই লাগতেছিলাম। বললাম যে ভাই, কোনো প্রবলেম মনে হইতেছে, একটা কাজ করি, নাহলে আমরা কিছুক্ষণ ব্রেক নিই। বলো ভাই, ব্রেক নেওয়ার দরকার নেই, আমরা তো বেশি কিছুক্ষণ নাই, 1 ঘন্টা চালালে মনে চলে যাবো, আমরা কন্টিনিউ করি। আমরা আচ্ছা ঠিক আছে, আপনার যে ইচ্ছা। ভাই আপনি মিররের দিকে থাকেন না, আপনি জাস্ট শুধু সামনের দিকে তাকিয়ে থাকেন। আরেকটু সামনে যখন যাই, তখনই আমাদের সাথে ঘটে সবচেয়ে ভয়াবহ ঘটনাটা। আমাদের গাড়িটা হঠাৎ করে আপনার পিছনের যে জ্যাকের ইটা খুলে যায় আপনার কফিনটা পড়ে যায়। এখন একটা অ্যাম্বুলেন্সের জ্যাক তো সম্পূর্ণ লক থাকে, আর জ্যাকটা লক যদি খুলতে হয় ভিতর থেকে খুলতে হবে, অথবা চাবি দিয়ে বাইরে থেকে খুলতে হবে। তো কফিনটা যখন পড়ে যায়, তখনই আমাদের শরীর আরো বেশি হয়ে যায়। আমরা সাথে গাড়িটা ব্রেক করি, যেহেতু 90 কিলোমিটার বা 80 কিলোমিটার পার আওয়ার গতি ছিল। আমরা প্রায় 10-15-20 গজ সামনে চলে যাওয়ার পর গাড়ি ব্রেক করি। ব্রেক করার পর দেন গ্লাসটা খোঁজা শুরু করি। আশেপাশে যা আছে দেখলাম যে না, গ্লাস কোথাও নাই। তো আমরা গাড়ির পিছনে ব্যাক করে আস্তে আস্তে খুঁজতেছি। এক পর্যায়ে দেখলাম যে লাশ আছে, বাট কফিনটার সাথে কফিনটা নাই। তো কফিনটা নাই দেখে আমাদের সবচেয়ে বেশি ভয় লাগছে। তো লাশটাকে দেখে লাশটাকে আমরা টাইনা রাস্তার পাশে পড়েছিল, রাস্তার মধ্যে উঠালাম। ওই আরেকটা কথা বলতে আমি বাই মিস্টেক ভুল হয়ে গেছে, লাশটার গলা কাটা ছিল। তো আপনার গলাটা জাস্ট জয়েন্ট ছিল, আপনার মনে হয় জয়েন করে দিচ্ছে এখান থেকে। তো আমরা শুধু শরীরটা পাই, মাথাটা পাচ্ছি না। তখন আমরা হাতে ওনাদের যে অ্যাম্বুলেন্সের সাথে যে লাইট থাকবে, লাইট দিয়ে আশেপাশে খোঁজা হলো। প্রায় 5-7 মিনিট খোঁজার পর মাথাটা পাইলাম। বাট মাথাটা অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলাম, যে কাকড়া বা ইঁদুর টাইপের বা ইঁদুর কোনো প্রাণী যদি কান বা নাক বা গলার যদি কোনো অংশ খায়,
মানে একটু করে খায় ওইরকম মানে খাওয়া, কান নাক গলা এরকম একটু করে খাওয়া। তো এটা দেখে আমরা দুজনে একজন আর সাহস রাখতে পারলাম না, শক্তি রাখতে পারলাম না, জাস্ট মাথাটা ধরে আমার ড্রাইভারটা ওই মানে বডিটার কাছে ফিকে আমার ফেলে আমরা রাস্তার উপর দিয়ে দৌড়ে একটা চায়ের দোকানে যাই। যাওয়ার পর এখানে 3-4 জন বসা ছিল, ওনাদেরকে ডিটেলসে বলার পর ওনারা বললো যে ভাই এই রাস্তা তো এমনি খারাপ, ঠিক আছে আপনারা আমাদের সাথে চলেন। তো দেন ওরা আমাদের সাথে আসলো। আসার পর আমরা আপনার ওই ডেড বডিটা দেখি, দেখার পর ওনারা বলে যে আপনি একটা কাজ করেন, এখন তো বাজে 3টা 3:30 প্রায়, আর 1-2 ঘন্টা পরে তো আজান দিয়ে দিবে, আপনারা বডিটা রাইখা এখানে গাড়িটা রাইখা ওয়েট করেন, আজানের পর আপনার এখান থেকে রওনা দিন, আর রাত্রে করে যেহেতু এখন আর যাই না। পরে আমরা ওইভাবেই মানে বডিটাকে ইটি করে অ্যাম্বুলেন্সে ঢুকি ওই দোকানের সামনে রেখে সকাল যখন আজান দেয় আজানের পর আমরা ওইখান থেকে চলে যাই। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ। আপনার পরের অতিথির কাছে আমরা যাবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা আপনি বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো। আসসালামু আলাইকুম লিসেনার, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ নোমান, আমার ডিস্ট্রিক্ট কুমিল্লা, আমি বর্তমান মহাখালীতে থাকি। বেশি কথা না বলে আজকে আমি আমার কাহিনীতে চলে যাচ্ছি। কাহিনীটা হচ্ছে 2015 সাল। 2015 সালে 16 সালে আমি এসএসসি ক্যান্ডিডেট ছিলাম। তো সেই সুবাদে 2015 সালে আমি হোস্টেলে উঠেছি রোজার পর ঈদের পর। তো হোস্টেলের কাহিনী বলতে কিছু কথা বলা হচ্ছে। আমাদের হোস্টেলটা ছিল বাড়ির ভিতরে, ওইখানে থাকার সিস্টেম ছিল কিন্তু খাবারের কোনো সিস্টেম ছিল না। অনেকে বাড়ি থেকে খাবার আনতো, আর আমি পাশে একটা কলেজে হোস্টেল ছিলাম, ওইখান থেকে খাবার আনতাম। তো আমাদের 6টা রুম ছিল। প্রথম নম্বর রুমে স্যার থাকতো, আর বাকি 5টা রুমে আমরা স্টুডেন্ট থাকতাম, তারপর একটা স্টোর রুম। তারপর আমি কাহিনী চলে যাচ্ছি। ঈদের পর স্যার তখন আমাদের যে গার্ড স্যার ছিল তখন তিনি আসেনি। তো সবাই আমরা 2 নম্বর রুমে বসে সবাই আড্ডা দিতেছি, অনেকক্ষণ গান নাচ অনেকক্ষণ করার পরে রাত তখন 11টা মেবি বাজে। তো আমার একটা ফ্রেন্ড ওয়াশরুমে পাইছে, ওয়াশরুমে যাচ্ছে। তো ওয়াশরুমে যাইতে হলে ওই স্টোররুমটা ক্রস করতে হয়। সে যাওয়ার পথে একটা বাচ্চার কান্না তার কানে লাগে আর কি। সে প্রথমে পাত্তা না দিয়ে চলে গেছে, তারপর ওয়াশরুম করাও তো আস্তে আস্তে কান্নাটা বাড়তে থাকতেছে। তো সে সেই সুবাদে পিছনে তাকানোর পর দেখতে 6 মাসের বাচ্চা তার দিকে অবাক দৃষ্টি তাকিয়ে কান্না করতেছে। সে একটা দৌড় মেরে আমাদের দরজার সামনে এসে সেন্সলেস হয়ে গেছে। আমরা সবাই ধরাধরি করে ওর বিছানার উপর নিলাম, মাথায় বাটিতে পানি ঢাললাম। ঢালার পর আমরা তার থেকে কাহিনীটা শুনি। শোনার পর থেকে আমরা মানে প্রত্যেকজন প্রায় 25 জন স্টুডেন্ট ছিলাম, সবাই ভয় পেয়ে গেছি। তারপর নিত্য নতুন আমাদের এই প্রবলেমটা হইতেছে। হঠাৎ করে দেখতেছি যে আপনার ওই রাতের প্রবলেমটা বেশি হতো। আর আমাদের স্যার যে যিনি ছিলেন 10টা বাজে, তিনি তার বাসার পাশে ছিল বিদায় তিনি চলে যেতেন হোস্টেল থেকে। হঠাৎ করে রাত 10টা বাজে দেখা যেত হঠাৎ করে আপনার টিনের উপর কিছু পড়তো, মানুষের মতো একটা থাপ করে আওয়াজ হতো, তারপর মানুষ যেভাবে হাঁটে সেরকম আওয়াজ হতো। আর বিশেষ একটা ঘটনা হচ্ছে যে আমরা খাবার যেহেতু আমাদের সুবিধা ছিল না, আমরা রাত্রে কেক নিয়ে আসতাম সকালে খাওয়ার জন্য। দেখা যেত যে আমরা কেক আমাদের যে ব্যাগে রাখতাম তালা দিয়ে রাখতাম। কেক ঠিক আছে ব্যাগে প্যাকেট ছিল, কিন্তু প্যাকেটের ভিতরে কেক কোনো সময় থাকতো না। এটা মনে করতাম যদি ফ্রেন্ড সার্কেল খেয়ে ফেলতো, এমন না, কেকের প্যাকেট থাকতো কিন্তু কেকের ভিতরে কেকটা থাকতো না। তো একদিন ঝগড়ার বিবাদে আমাকে 6 নম্বর রুম থেকে 4 নম্বর রুমে ট্রান্সফার করা হয়। তো এই রুমটা দীর্ঘদিন বন্ধ ছিল। তারপর আমার একটা ফ্রেন্ড ছিলাম, তো ওই 4 নম্বর রুমে যাওয়ার পর থেকে আমার সাথে এই কাহিনীটা হয়েছে। তো ওই রুমে যাওয়ার পর যে আমার একদম দুই সাইডে আমরা দুজন থাকতাম। ওই রুমে 4 জন থাকতে পারতাম, কিন্তু কোনো সময় আমরা 4 জন ছিলাম না, 2 জনই স্যার রাখতো। কেন রাখতো স্যার সেটা ভালো জানতো। তা আমি রাত যখন হইতো তখন ফিল করতাম যে আমার পাশে কেউটা আছে, এটা আমি ফিল করতাম যে আমার পাশে ফিল করতাম যে পাশে কি যেন আছে আমার। আর প্রচুর একটা মহিলার কান্নার আওয়াজ শুনতাম, মাঝে মধ্যে ঝুমুরের আওয়াজ, বা মাঝে মাঝে খুব চিৎকার করে কান্না। এইটা দিকে আমি নিতান্ত খুব ভয় পাইতেছি। তারপর আমি আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করলাম, তারা নাকি সেটা শুনতেছে। তো তারপরে আমি এটা পাতা না দিয়ে নিত্য হইতেছে, আমি তার পাতা দিতাম না। একদিন যে আমার রুমমেট ছিল সে বাড়িতে চলে গেছে, আমি রুমে একা ছিলাম। সবাই আড্ডা দিলাম, স্যার যাওয়ার পরে খাওয়া দাওয়া হইলো, সবাই ঘুমাইতে পড়তে 12টা বাজিল। সবাই সবার রুমে চলে গেছে, আমি আমার রুমে একা শুয়েছি। তো মনে হয় আধা ঘন্টা আমি ঘুমাইনি। আমি ফিল করতেছি একটা কান্না আমার কানে বাজতেছে। তা আমি এটা পাতা না দিয়ে আমি একদম চোখ বন্ধ করে হাত মুখ শুয়ে আছি। আমি কিছুক্ষণ পরে ফিল করতেছি আমি ভাসতেছি, এরকম কিছু ভাসতেছি আমার মনে হচ্ছে। তারপর আমি চোখ খুললাম। চোখ খোলার পর আমি যা দেখলাম তা আসলে আমি কোনো সময় দেখার জন্য প্রস্তুত ছিলাম না। একটা সাদা পরা কাপড় পরা এক মহিলা, তার মুখটা খুব বিবর্ষ ছিল, দাঁতগুলো মনে হয় কিছু একটা খাইছে, খুব রক্তাক্ত, চোখগুলো চোখের জায়গায় নেই, আর চুলগুলো মনে হয় সাপের যেভাবে প্যাঁচে ওইরকম আর কি। তা আমি যতটুকু দোয়া জরুর পর আমি পড়তেছি, কিন্তু আমার কোনো কাজ হচ্ছে না। হাত পা খুব ট্রাই করতেছি, হইতেছে না। চিল্লা দরজা ট্রাই করতেছি, কিছু হইতেছে না। অনেকক্ষণ যাবত এরা হইতেছে। তারপর
হঠাৎ করে মানে আমি দেখতেছি আমি না হাত পা লাড়তে পারছি, চিল্লান দিলাম, তারপর আমি সেন্সলেস হয়ে গেলাম। আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসলো, দরজা ভাঙার পরে আমার পানি টাইন ঢাললো, তারপর আমি ঠিক হলাম। তারপর আমি আমার আগে যারা ছিল আমাদের হোস্টেলে, আমি বড় ভাইদেরকে জানালাম যে ভাই আসলে এই কাহিনী ব্যাপারে আপনারা কিছু জানেন কিনা। তো উনি আমাকে বললো যে 4 নম্বর রুমে আমরা যখন ছিলাম তখন 4 নম্বর রুমটা অফ ছিল, তোমরা হয়তোবা স্টুডেন্ট বেশি সেই জন্য হয়তো খুঁজতে, কিন্তু 4 নম্বর রুমটা কিসের জন্য বন্ধ ছিল আমরা জানতাম না, হয়তোবা কিছু আছে, আর আমরা কিছু মানে আন্দাজ করছি যে এই রুমে কিছু না আছে, কিন্তু স্যার আমাদেরকে কোনোদিন বলে নাই। তা আমরা প্রতিনিয়ত আপনার এই কান্না বা মানে আমার সাথে মানে নিত্য মানে এটা হইতেছে, বাচ্চার কান্না বা মহিলার হাসি ঝুমুর আওয়াজ মানে আমার সাথে হইতেছে। তো হওয়ার পর আমি আমার আব্বুকে জানালাম। তো আব্বু আবার এক হুজুরের সাথে কথা বললো, হুজুরকে নিয়ে তো আমি আমার হোস্টেলে একদিন গেলাম। যাওয়ার পরে উনি অনেকক্ষণ মানে আমার হোস্টেলটা ঘুরলো, ঘোরার পর আমার থেকে জানলো, আমার ফ্রেন্ড থেকে জানার পরে উনি আমার কিছু বললো না, তো আমার আব্বুকে বলছে আর কি। তো আমার আব্বু থেকে আমার শোনা যে দীর্ঘদিন প্রায় অনেক বছর আগে এটা একটা মহিলা হোস্টেল ছিল, এটা একটা লেডিস হোস্টেল ছিল। তো একটা মেয়ে বিয়ে হওয়ার আগে সন্তানের মা হয়ে গেছিল। তো এখানে বাচ্চারা অনেকদিন সে বাড়িতে যায় না, এখানে বাচ্চারা প্রসব করছিল। তারপরে তার যে বয়ফ্রেন্ড ছিল সে তার এই বাচ্চাকে স্বীকার করে নেয়। তো 2-3 মাস যাওয়ার পর সে যখন তার ওই বয়ফ্রেন্ড তার বাচ্চাকে স্বীকার করতেছে না, তারপর নাকি সে তার বাচ্চাকে নিজে হাতে হত্যা করে নিজে এই 4 নম্বর রুমে আমি যে বেডে ঘুমাইতাম ওই বেডের উপরে সে ফাঁসি দিছে। তো তারপর নাকি মানে তারপর থেকে নাকি হোস্টেলে মানে অনেকদিন বন্ধ ছিল, কারণ তারপর থেকে নাকি তার আত্মা বা লেডিস হোস্টেল অনেক বছর অফ ছিল, এটা প্রায় 15 বছরের মতো। তো অফ থাকার কারণে তারপর আমাদের আগের যারা 2 বেস্ট সিনিয়র ছিল তাদের থেকে স্টার্ট হয়েছে, কিন্তু তাদের সময় 4 নম্বর রুমটা অফ ছিল। আমাদের স্টুডেন্ট সংখ্যা বেশি হওয়ার কারণে আমরা ওই রুমে ছিলাম আর কি। এই হচ্ছে ভাই আসলে আমার ঘটনা আজকে। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের থার্ড যে অতিথি তার কাছে। আপনি এখানে চলে আসেন। হ্যাঁ, আপনার সাথে আমি নেক্সট ঘটনাটা আপনার কাছ থেকে শুনতে চাই, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন। আপনি অনেক দূর থেকে এসেছেন, আমরা সবাই জানি। তারপর আপনি আজকে আমাদের এখানে এসেছেন, যে আপনাকে অনেক ধন্যবাদ। এই ওয়েদারের মধ্যে এত দূর থেকে এসেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চলে যাচ্ছি আপনার সাথে ঘটনায়, এবং আপনার নামটা কি একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা আপনিই বলেন, তারপর আপনার ঘটনায় যাই। থ্যাংক ইউ রাসেল ভাই, সরি। আমি মোহাম্মদ শাহরিয়ার হোসেন, আমি এসেছি গাজীপুর থেকে। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা আমার নিজের সাথেই ঘটা, আজ থেকে আরো প্রায় 2 বছর আগে। সময়টা ছিল 2017 সাল। আমি তখন ক্লাস 10-এ পড়ি। তো আমরা 4-5টা ফ্রেন্ড, আমরা একটা টিচারের কাছে প্রাইভেট পড়তাম। সেইখানে আমরা যে 5 জন ফ্রেন্ড ছিলাম, তার মধ্যে ছিল 2 জন মেয়ে আর ছিল 3 জন ছেলে। তো একদিন আমাদের স্যার একটু লেট করে আসার কারণে আমরা সব ফ্রেন্ড মিলে আড্ডা দিচ্ছিলাম। তো তার মধ্যে একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ঈশা। মেয়েটা বলতেছিল যে ও নাকি কিছু একটা ফিল করে, যে ওর আশেপাশে কেউ আছে, ও মাঝে মধ্যে চিল্লানোর আওয়াজ পায়, বা এরকম যে ওর বাসার উপরের তালা যেটা অনেকদিন যাবত বন্ধ করেছিল, সেখানে হয়তো মানে কোনো ফ্যামিলি মেম্বার্স এখনো আছে, সেখানে বাচ্চা দৌড়াদৌড়ি, ফ্যামিলির নয়েজ এক্সেট্রা সে শুনতে পায়। কিন্তু সে পরের দিন সকালবেলা উঠে যখন তার মাকে যখন সব ঘটনা বললে পরে তার মা বলে যে না, তার মা কিছু শোনে না, ইনফ্যাক্ট তার বাবাও কিছু শোনে না, পুরো বিল্ডিং এর কেউ কিছু শোনে না, শুধুমাত্র ওই সব সময় শোনে। তো তখন আমাদের বলেছিল যে আমরা যখন জিজ্ঞাসা করছিলাম যে উপরের রুমটা কি জন্য বন্ধ, তখন সে বলেছিল যে তার উপরের রুমটা বন্ধ কারণ তাদের ওই রুমে প্রায় তারও 2 বছর আগে, 2015 বা 16 সালের দিকে হয়তো ওই রুমে কেউ একজন কোন একটা মেয়ে সুইসাইড করছিল ফার্স্ট নিয়ে। তো যার কারণে তারপর থেকে ওই রুমে আর কাউকে উঠতে দেওয়া হয় না, ওই রুম সবসময় অফ থাকে। তো আমি আর আমার বেস্ট ফ্রেন্ড মোনায়েম, আমরা দুজন ওইটা নিয়ে অনেক মজা নিলাম। আমরা দুজন বললাম যে না, এগুলো কিছু না, তুই আমাদের ভয় পাওয়ানোর জন্য এগুলো বলতেছিস, এক্সেট্রা অনেক মজা নিলাম। তখন ও বললো যে ঠিক আছে, তাহলে তোরা যদি এগুলো দেখতে চাস একদিন আমার বাসায় থাক, আমার বাসায় থাকলে তোরা বুঝতে পারবি, তোরা জিনিসটা হয়তো তোরাও ফিল করতে পারবি। তো তখন আমি আর মোনায়েম দুইজনে চিন্তা করলাম যে কি করা যায়, বললাম যে ঠিক আছে তাহলে একদিন থাকি। তো বিষয়টা এই ঘটনাটাও আবার আমাদের একটা বড় ভাই আরাফাত হোসেন হৃদয় ভাই, ওনার সাথেও শেয়ার করলাম। তো উনিও বললো যে ঠিক আছে, সমস্যা নেই, তোমরা একদিন গিয়ে থাকো, থেকে দেখো কি হয়। পরে আমি আর মোনায়েম একদিন একটা ডেট ঠিক করলাম যে আমরা একদিন যাবো, এখানে গিয়ে তারপর থাকবো। আমাদের ফ্রেন্ড ঈশাকেও আমরা বললাম যে আমরা অমুক দিন আসতেছি। তো আমরা দুজনেই আমাদের বাসায় কিছু জানাইনি, কিছু না জানাই জাস্ট এমনিতেই নর্মালি আমরা বলছি যে আমরা বাইরে থাকবো। তো সেই রিজনটা নিয়ে আমরা ওখান থেকে এসে আমাদের ফ্রেন্ডের বাসায় এসেছি। তো তার আগে আমরা আবার ঈশাকে বলে রাখছিলাম, আমি আর মোনায়েম, যে আমরা দুজন ওই রুমটাতেই থাকবো যে রুমটাতে তালা বন্ধ করা আছে, যে মেয়েটা সুইসাইড করছিল। আমরা বলছিলাম ওইটা হচ্ছে ঈশাদের নিজস্ব বাসা। দ্যাটস আমি বলছিলাম যে ওর বাবা থেকে যাতে যেভাবে হোক চাবিটা কালেক্ট করে আমাদেরকে দেয়, আমরা ওখানে থাকবো। তো আমরা রাত্রে 10টা সাড়ে 10টার দিকে আমি আর মোনায়েম দুজনেই আমাদের ফোন, সাথে একটা টর্চ লাইট, কিছু খাবার এক্সেট্রা সবকিছু নিয়ে আমরা রুমের মধ্যে গেলাম। তালা খুলে আমরা রুমের মধ্যে গেলাম। অনেকদিন রুমটা বন্ধ থাকার কারণে রুমের মধ্যে অনেক ময়লা ছিল, সেগুলো মোটামুটি নিজেদের কাছে যেগুলো ছিল মানে যন্ত্রপাতি ছিল আমাদের, সেগুলো দিয়ে আমরা ক্লিয়ার করার পর আমরা ওখানে
একটা শোয়ার জন্য একটা ইয়ে করলাম যে আমরা এখানে রাত্রে শুয়ে তারপর কাটাবো। তো নিচে থেকে আমরা একটা লাইট আনছিলাম যাতে লাইটটা চালায় আমরা কিছুক্ষণ থাকতে পারি, আর একটা টেবিল ফ্যান আনছিলাম আমাদের ঈশার বাসা থেকে, ফ্রেন্ড যে ঈশা ওর বাসা থেকে। তো তারপর আমরা সেখানে আমি আর মুনায়েম রাত্রেবেলায় দুজন গল্প করি, গল্প করতে 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 দুজন বিভিন্ন ধরনের কথা বলতে বলতে ফোনে ইউটিউব নেট চালাইতে চালাইতে প্রায় 2টা বাজে। তখন আমি আর মুনায়েম চিন্তা করি যে রাত প্রায় 2টা বাজে, তো এখন ঘুমানো উচিত, কারণ পরের দিন আবার স্কুল আছে, স্কুলে যাইতে হবে, স্কুল তো মিস দেওয়া যাবে না। পরে আমি আর মুনায়েম দুজন ঘুমানোর জন্য রেডি হচ্ছি, এমন সময় হঠাৎ করে আমাদের রুমের লাইট চালানো ছিল, হঠাৎ করে রুমের লাইট অফ হয়ে গেল, আমাদের যে টেবিল ফ্যানটা চলতেছিল টেবিল ফ্যান অফ হয়ে গেল। তো দুজন একটু চিন্তার মধ্যে বললাম, তারপর আবার চিন্তা করলাম যে না, লোডশেডিং স্বাভাবিক, এটা হইতেই পারে, এটা ব্যাপার না। পরে দুজনে মোবাইলে ফ্ল্যাশ জ্বালানোর চেষ্টা করলাম। যখন ফ্ল্যাশ জ্বালানোর জন্য আমরা ফোনটা অন করি, দুইজনের একজনের ফোনেও তখন টোটালি চার্জ ছিল না, যেখানে আমরা 5 মিনিট আগেও দেখলাম যে আমার ফোনে 70% চার্জ আছে আর মুনাইমের ফোনে 80% চার্জ আছে। তারপরেও সেখানে আমরা পরে দেখতে পাই যে আমাদের ফোন অন হচ্ছে না। তো একটু চিন্তার মধ্যে পড়লাম। তারপরে যখন আমাদের সাথে যে টর্চটা ছিল, সেই টর্চটা অন করার জন্য আমরা যখন টর্চটা অন করি, সেটা অন হচ্ছে না। তখন আরো বেশি আমাদের মধ্যে একটা ভয় কাজ করলো যে কি হচ্ছে আমাদের সাথে এটা। তো সাডেনলি আমরা এরকম করতে পারি যে আমরা দুইজন ছাড়াও হয়তো আমাদের রুমের মধ্যে আরো কেউ আছে। তখন পুরো রুম অন্ধকার, আমরা বুঝতে পারতেছি না কিছু, যে এখানে তো কোনো কিছু দেখাও যাচ্ছে না, আমাদের ফোন অফ, টর্চ অফ, আমরা কোনো কিছু দেখতেও পারতেছি না। এখানে যে কোনোভাবে দেখবো যে আমাদের এখানে কেউ আছে কিনা আমরা দেখতে পারতেছি না। তো আমরা আস্তে আস্তে জানালার দিকে যখন আসলাম, জানালার দিকে বাইরে তাকায় দেখি যে সব জায়গায় কারেন্ট আছে, সব জায়গায় ইলেকট্রিসিটি আছে, বাট আমাদের রুমটার মধ্যে লোডশেডিং। তখন হঠাৎ করে আমরা আবার এরকম সাউন্ড পাই যে আমরা যে ইসে ছিলাম সেটা ছিল 6 তলা, তার উপরে হচ্ছে ছাদ। তো ওই বিল্ডিং এর ছাদে অনেকজন মানুষ একসাথে হাঁটাহাঁটি করতেছে। ইনফ্যাক্ট এরকম যে একটা মাঠে যদি ফুটবল খেলা হয় তাহলে সেখানে অনেক প্লেয়ার থাকে, আর সেই ছাদেও এরকম মনে হচ্ছে যে হয়তো উপরে ফুটবল খেলা হচ্ছে। তো দুইজনে চিন্তা ভাবনা করলাম যে এত রাত্রে তো ছাদে এত মানুষ আসার কথা না। তারপরও মোটামুটি একটা করলাম যে হয়তো আমাদের সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। তারপর আমরা যে রুমটা ছিলাম, আমাদের ফ্ল্যাটেই, আমাদের রুম থেকে পাশের রুম থেকে আমরা সাউন্ড পাই যে সেখানে কোনো একটা মহিলা তার মেয়েকে শাসন করতেছে, অনেক বকাঝকা করতেছে, কোনো একটা রিজনের কারণে অনেক বকাঝকা করতেছে। আমি আর মুনায়েম দুইজনের হাত ধরলাম, দুইজনের হাত ধরে পাশের রুমে যাওয়ার জন্য ট্রাই করলাম। গিয়ে দেখলাম কিছু নাই ওখানে, কিছুটা বাইরের থেকে আলো এসে কিছুটা দেখা যাচ্ছিল। তখন আমরা দেখলাম যে না, ওখানে কিচ্ছু নাই। তারপর সেইখান থেকে আমি আর মুনায়েম চিন্তা করলাম যে না, এখন আর এই রুমে থাকা যাবে না, যদি এখানে থাকি আমাদের সাথে আজকে রাত্রে হয়তো অনেক খারাপ কিছু হইতে পারে। তো বাইরে যাওয়ার জন্য ট্রাই করলাম। বাইরে যাওয়ার জন্য যখন ট্রাই করলাম তখন দেখলাম যে আমাদের যে মেন যে দরজাটা, সেটা কোনোভাবেই আমরা অন করতে পারতেছি না। আমরা যে খুলে যে বাইরে যাবো, এটা কোনোভাবেই পসিবল হচ্ছে না। দরজা খোলা ট্রাই করলাম, জানালা খোলা ট্রাই করলাম, কোনোভাবেই কোনো জানালা বা দরজা, কোনো লক আমরা খুলতে পারতেছি না। তখন কি করবো, দুজনে চিন্তা ভাবনা করলাম। দুইজনে আবার আমরা আগে যেখানে বেড করছিলাম ওখানে কোনো মতে ফিরে এসে দুইজনে মিলে যতটুকু আমরা সূরা, তারপর হচ্ছে দুরূদ শরীফ, যা এক্সেট্রা আমরা যা জানতাম সবকিছু পড়া শুরু করলাম। দুইজনে পড়লাম। দুইজনে অনেকটা ঘাবড়ে গেছিলাম। ইনফ্যাক্ট দুইজন রাতে সেই সময় অনেকটা ঠান্ডা পড়ে গেছিল, হয়তো সেই সময় 4টা থেকে 4:30 বাজে এরকম। আমাদের সাথে আরো হচ্ছে, বিভিন্ন সময় মনে হচ্ছে যে আমাদের পাশ দিয়ে কেউ ঘুরতেছে, বিভিন্ন সময় মুনাইমের মনে হচ্ছে ওরে কেউ ডাকতেছে, আমার মনে হচ্ছে আমার পাশ থেকে আমার কেউ ফিস করে কোনো কথা বলতেছে। এরকম হইতে হইতে একটা সময় আমাদের কানে ফজরের আজানের সাউন্ড আসে। যখন আমাদের কানে ফজরের আজানের সাউন্ড আসে তখন চিন্তা করি যে না, এখন হয়তো আমরা কিছুটা সেফ, এখন আর কোনো মতেই রুমের মধ্যে থাকা যাবে না। তখন অনেক চেষ্টা করে, অনেক রুমে অনেক ধাক্কাধাক্কি করে, অনেক কিছু ট্রাই করে, অনেকক্ষণ ট্রাই করার পরে রুমের দরজাটা খুললো। যখন খুললো আমি আর মুনায়েম আমাদের দুইজনের ফোন আর টর্চটা নিয়ে একটা দৌড় দিই। এক দৌড় দিয়ে আমাদের ওই বাসার থেকে কিছুটা সামনে একটা মসজিদ ছিল, আমরা এক দৌড়ে মসজিদে যাই দুইজনেই। মসজিদে যাওয়ার পরে দুইজনেই উঁচু করে ফজরের নামাজ পড়ি। ফজরের নামাজ পড়ার পর আমরা হুজুরের সাথে কথা বলি, হুজুরকে সবকিছু বলি ডিটেলসে ঘটনাটা। হুজুরকে বলার পরে হুজুর আমাদেরকে ঝেড়ে দেয়, হুজুরা যেভাবে ছাড়ে সেভাবে ঝেড়ে দেয়। ঝেড়ে দেওয়ার পরে বলে যে তোমরা ওই বিল্ডিং এর আশেপাশে কখনো যেও না, আর এইগুলা অনেক সময় থাকে, তো এইগুলার সাথে এরকম মজা করা ঠিক না, নিজের লাইফ নিয়ে এরকম রিস্কির ভিতরে যাবা না কখনো। তারপর আমরা দুইজন সকালবেলায় বাসায় চলে আসি, আমাদের যার বাসায় চলে আসি। বাসায় আসার পরে গোসল করে আমাদের তখন আর শরীরে এতটুকু শক্তি ছিল না যে আমরা তখন আবার স্কুলে যাব। তো আমরা যার মতো বেডে শুয়ে পড়ি। তারপর থেকে প্রায় 1 সপ্তাহ মতো আমাদের দুইজনেরই জ্বর ছিল। 1 সপ্তাহ পরে আমরা যখন সুস্থ হয়ে আমরা যখন স্কুলে ব্যাক করি, তখন আমাদের ফ্রেন্ড ঈশা, যার বাসায় আমরা ছিলাম, সে আমাদেরকে বলে যে তোরা সকালবেলায় আমার দরজায় নকও করলি না, কোনো কিছু করলি না, তোরা আমার বাসার সামনে চাবিটা দিয়ে চলে গেলি, এটা তো ঠিক হলো না, আমার তো একবার ভুলে যাবে। আমি চিন্তা করতেছিলাম তোরা এই 7 দিন স্কুলে আসলি না, কিন্তু আমরা কিন্তু ভাইয়া ওই চাবিটা লকও করি নাই বা রুমটাও লক করি নাই, আমরা জাস্ট দরজা খুলে আমরা দৌড়ে চলে আসছিলাম। আসলে পরে এই জিনিসটা আমাদের কাছে অনেক অবাক লাগে যে আমরা যেখানে দৌড়ে রুম থেকে চলে আসছিলাম সেখান থেকে কিভাবে দরজা লক হয়। আবার টেবিল ফ্যান, ইনফ্যাক্ট যে লাইটটা আমরা নিয়ে আসছিলাম
টর্চ লাইটটা নিয়ে আসছিলাম, সবকিছু ওইখানে ওই বাসার ওখানে ছিল। তো এই জিনিসটা আমাদের আসলে অনেক অবাক লাগে যে আমরা যেগুলো নিয়ে আসি না, যেগুলো সবগুলো রুমের মধ্যে রেখে আসছিলাম, সেগুলো কিভাবে আবার ওর বাসার সামনে আসে। তারপর থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত ওই ঘটনাটার ব্যাখ্যা আমরা পাই নাই। ইনফ্যাক্ট যখনও ঘটনাটা মনে হয় তখনই নিজের মতো অনেক ভয় লাগে এখনো, যে আসলে কত খারাপ একটা সময় কাটাইছি। জি, আমার দেশের বাড়ি হচ্ছে সিলেটের গোলাপগঞ্জ থানা, আর হচ্ছে গ্রামটা হচ্ছে পশ্চিম। আমি আসলে আসছি আমার নিজের কাহিনী, আমার ফ্যামিলি রিলেটেড, যেটা হচ্ছে আমাদের নিজের সাথে করতেছে, আমাদের পরিবারের সাথে করতেছে গেল 2 যুগ ধরে। গেল 2 যুগ ধরে ঘটতেছে। তো আমি গল্পটা শুরু করার আগে আসলে স্টোরি বল হবে এটা সিরিয়াস, যেটা হচ্ছে আমার আব্বুর ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমরা সাফার করতেছি। তো শুরুতে আমি আপনাকে বলে রাখি যে ইয়ার স্বার্থে যে বিষয়টা লাস্টে উঠে আসবে, শুরু বলে রাখতেছি যে আমার আব্বু ছোটবেলা থেকে ঘটনাটা শুরু। আমাদের বাড়ি হচ্ছে পুরনো বাড়িটা, এখন আমরা নতুন বাড়িতে আছি। পুরনো বাড়িটা হচ্ছে আগেরকার চৌধুরী বংশের বাড়িগুলোর মধ্যে একটা দিঘি থাকতো, প্রত্যেকটা বাড়ির মধ্যে একটা দিঘি থাকতো। তো আমাদের দিঘিটার বিষয়টা আগে বলে রাখতেছি যে কোনো স্পেশাল অকেশন যদি হয়, কোনো বিয়ে শাদী কোনো ব্যাপার হয়, তো দিঘিটার মধ্যে উত্তাল হয়ে যায়। তো দিঘিটার মধ্যে স্বর্ণের কিছু দ্রব্যাদি উঠত, যেগুলো ইউজেবল। তো ওগুলো ইউজ করার পর আবার ওই প্রোগ্রাম শেষে রেখে দেওয়া হতো। আমার আব্বুর চাচা 4জন ছিলেন, 5জন ছিলেন মোট। আমার কাজিন আব্বুর, উনি হচ্ছে দুপুরবেলা একদিন ওই দিঘির পাড় দিয়ে যাচ্ছেন। আমার আব্বুর কাজিন দেখলেন যে হঠাৎ এই স্বর্ণের মালামালগুলো উঠতেছে। উনি আবার নিজের মধ্যে ওনার আসলে লুপ চলে আসে। উনি এসে আমার আব্বুর আরেকটা কাজিনকে বলে যে এই অবস্থা। ওনারা যাওয়ার পর আসলে কিছু নেই, ব্যানিশ। তো আসলে এখানে আমার দাদুর ফ্যামিলির কোনো প্রবলেমই ছিল না বা কোনো দোষও ছিল না। এখানে আমার বাবা ছিলেন না, আব্বু ছিলেন না। কিন্তু এরপর থেকে সাফার করতেছি আমার দাদুর ফ্যামিলি। শুরুতে হচ্ছে আমার দাদুর ফ্যামিলিটা ঘরের মধ্যে ফেটে যেত, এরপর ওপর ফেটে যেত। তো যতই রিপেয়ার করা হতো ঘুরে ফিরে আবার ওই আগের মতো। তো কিছুদিন পর আমার দাদু স্বপ্নে দেখেন যে হচ্ছে আমার আব্বুকে দেখায় বলতেছে যে ওই দিঘি থেকে এক টাইপের লোকেরা এসে বলতেছে যে তোর ছেলেটা দিয়ে দে, আর এই স্বর্ণ বাসন কুসন যা আছে সবই তোর। তো আমার দাদু বলতেছে না, আমার বাচ্চা দেওয়ার দরকার নেই, আমার স্বর্ণের মালা দরকার নেই, আমার কিছুই দরকার নেই, আমার বাচ্চাও দেবো না, আমার কিছুই দেবো না। তো ওরপর একই স্বপ্নটা 3 দিন সেম টাইপের স্বপ্ন, সেম সময় দাদু দেখতেছেন। লাস্ট ওই দিন যেদিন দেখেন 3 নম্বর দিন দাদু তাড়াই দিচ্ছেন ওদেরকে। ওরা যাবার সময় আমার দাদুকে বলল, স্বপ্নের মধ্যে দেখতেছেন যে যা বুঝবি। তো এয়ারপোর্ট থেকে শুরু। আমার আব্বু তখন 11 বছর বয়স। আগেরকার যুগে হচ্ছে আপনার আমাদের লোকাল এরিয়াতে বা যে কোনো এরিয়াতে হচ্ছে টাইমের গাড়িগুলো চলতো, তেমন একটা ট্রান্সপোর্টের ভালো কোনো সিস্টেম ছিল না। সো আমার আব্বুর নানা বাড়ি, যেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে এখনকার গাড়ি চলে মানে যে গতিতে, সেই গতিতেও মিনিমাম 130 মানে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো আগের যুগে ঠিক আছরের সময় আমার আব্বুর বয়স যখন 11 বছর, সময়টা হবে 1960। সেই সময় আব্বু ঠিক এই মুহূর্তে আমাদের বাড়িতে, আমাদের পুরনো বাড়িতে, আবার আব্বু ঠিক টাইমে হচ্ছে আমাদের আব্বুর নানা বাড়ি যেটা হচ্ছে সেখানে খুঁজে পাওয়া যায় আর কি। সো বিষয়টা অলৌকিক। এভাবে কেমনে যাবে আব্বু বলতে পারেন না উনি কেমনে গেলেন। সো এটা হচ্ছে ফার্স্ট কাহিনী। আমার আব্বুর বিয়েটা হয় অনেক বয়স হওয়ার পর, 38-40 মতো। মোটামুটি বিয়ে করবেন না এরকম সিচুয়েশন এসে বিয়ে করেন। আমার আম্মু আসার পর থেকে এই সমস্যা তেমন একটা বোঝা যায় নাই। যখন আমার বড় আপু 1986 সালে জন্ম হয়, ওনার জন্মের পর ওনার সমস্যাটা ধরা পড়ে 6 মাসের মাথায়। উনি হচ্ছে আসরের আজান শুরু হইতো, ওনার কান্না শুরু হতো। ঠিক এই শব্দে দিয়ে উনি কান্না করতেন। কান্নাটা এরকম ছিল যে একটা বাচ্চা কিছু একটা দেখতেছে আর ভয় পাচ্ছে। সো আমার আব্বু আবার কোরআনে হাফিজ, তখনকার যুগের অনেক বড় একজন আলিম। সো উনি আবার এই তাবিজ কবজের ব্যাপারটা ট্রাস্ট করতেন না। উনি বলতেন যে হচ্ছে আপনার এই কোরআনে সবকিছু, সব সলিউশন এখানেই আছে, আমলের উপর সবকিছু। তো অনেক গরম মানুষ আমার আম্মু ভয় পাইতেন, ওনাকে আবার বিষয়গুলো ক্লিয়ারলি বলা যেত না, যেহেতু ওখানে কোনো স্কোপই নেই বলার। সো আব্বু আবার প্রাইমারি টিচার ছিলেন। উনি যখন ডিউটিতে যেতেন, আম্মু লুকিয়ে লুকিয়ে কিছু আলিম বা বুজুর্গ টাইপের লোকের কাছে যেরকমটাই হচ্ছে যাইতেন বা যাওয়ার কোনো থার্ড পারসন ইউজ করতেন। তো ওই কিছু একটা মাধ্যম পানি পড়া যায়, ফুট দিলে হচ্ছে আপুর কান্নাটা প্রবলেমটা হালকা সলভ হয়। সো নেক্সট প্রবলেমটা হচ্ছে আমার আপু হাঁটা শিখবে, সেই টাইমটা ওভার, হাঁটতেছে না আপনার ওভার হয়ে গেছে। একদিন আমাদের বাড়িতে আমাদের লোকালি একজন আপনার এই টাইপের বুজুর্গ টাইপের, কিন্তু একদম উন্মাদ টাইপের, যে আগেরকার বুজুর্গগুলো হঠাৎ উন্মাদ টাইপের কিছু বুজুর্গ ছিল যে কোনো কিছুই কাউকে বলে না, হঠাৎ কিছু একটা বলে বা পাগলের মতো চলাফেরা করে, ফকিরের মতো চলাফেরা করে, কিন্তু ওদের মধ্যে আধ্যাত্মিক উন্মাদ না, চলার ধরন অন্যরকম ছিল, সেটা বলেন। জি, মানে অনেকটা ফকিরে, মানে আপনার কাপড় চোপড়ে কোনো নাই, কিন্তু চলতে, আমি বুঝতে পেরেছি, সিরিয়াস কথাবার্তাই বলতে পারতো ওরাই। তো ওই রকম একজন
লোক আসতেন আমাদের বাড়িতে। তো আমার দাদু ওই আমার আপুকে দেখায় বলতেছেন যে কি করবো বাবা, আমার তো নাতিন হাঁটতেছে না। তো উনি বলতেছেন, আর ওই যে আপনাকে যেটা বললাম না আপনার দিঘির ব্যাপারটা, ওই বিষয়টা কিন্তু দাদু স্বপ্নে দেখার পর কারো শেয়ার করে নাই। এটা তো 1960 সময়কাল, কিন্তু আমার আপুর জন্ম 1986। ওই দিন ওই বুজুর্গকে আমার দাদু বলতেছেন যে হাঁটতেছে না, দেখো বিষয়টা কি। ওই লোকটা আমার দাদুকে মানে এতই বকা দিচ্ছে যে তুই থাকতে হাঁটবি না কেন, সবই তো তোর দোষ। মানে ওই যে ঘটনাটা ও বলতে চাচ্ছে, এমনকি ও বলেই দিছে যে এরকম ছিল, তুই তো সবকিছু করছিস, তোর তো ভুল, তুই তো সময়ের মতো কিছু করস নাই, এখন তো তুই কর, তোর কিছু হইলে তুই পারলে তুই কিছু কর, এরকমটা করতেছেন। তো উনি আর কিছু দেন নাই, আমার দাদু কোনো সানগ্লাস কিছু বলার নাই, উনি এটা বলেই চলে গেছেন। তো আমার এইরকম উনার রোগবালাই লেগেই থাকতো। তো উনি আবার খুবই ট্যালেন্ট, ক্লাস 5 পর্যন্ত কোনো মতে আর কি আপনার স্কুলে গেছেন, তেমন একটা প্রবলেম ফেস করেন নাই, যে হাঁটা চলার মতো কোনো প্রবলেম হয় নাই। ক্লাস 6-এ উঠবেন, উনার দেখা যাচ্ছে যে একটা সাইড চলে গেছে, মানে চলে গেছে বলতে হচ্ছে প্যারালাইসিসও না, আবার অটিজমও না, ভালো। কিন্তু 6-এ উঠবেন, ধীরে ধীরে দেখা গেছে যে একটা সাইড যাচ্ছি। তো হঠাৎ একদিন আমার আপু সামনে হুমড়ি খেয়ে পড়ে যায়। তো দরজার সামনে একটু ফ্রন্টে দরজা ছিল, দরজার আপনার ফ্রেমের কিনারার মধ্যে মাথা লেগে ফেটে যায়। তখন থেকে আবার সিরিয়াস অবস্থা। ফেটে যাওয়ার পর হচ্ছে আপনার ওনার দেখা গেছে যে ওয়েট এত বেশি, এখন পর্যন্ত ডক্টরসরা যখনই দেখে যে 200 পাউন্ড ওজন, উনি আবার স্বাভাবিক মানুষ, 5 ফিট 3 ইঞ্চি, নর্মালি ওনার বডি তেমন একটা ফ্যাট না, তারপর হচ্ছে 200 পাউন্ড ওজন, এটা টু মাচ, চিন্তার বাইরে। সো আমরা সিএমএইচ, তারপর হচ্ছে আপনার মেডিসিন বিশেষজ্ঞ, প্যারালাইসিস, অটিজম, কোনো রোগ নাই, ওনার কোনো সলিউশন নেই, কোনো ঔষধ নাই। লাস্ট ওনাকে দে হাইয়েস্ট স্যালাইন আর আপনার ঘুমো ট্যাবলেট, আর কোনো ওষুধ নেই। ওনার প্রবলেমটা এই, এখন পর্যন্ত উনি এভাবেই আছেন। দ্বিতীয়ত হচ্ছে মেইন ঘটনা যেটা শুরু হয়েছিল, আমার মেজো চাচা, আমি হচ্ছে আমার আম্মুর কাছেই শোনা বিষয়টা, বা আমার ফ্যামিলি পার্সনের কাছে শোনা, আমি হচ্ছে ফ্যামিলি সবার ছোট, তো উনিও বিয়ে করবে না। তো ওনার ব্যাপারগুলো আম্মু 10 বছর ধরে ওনাকে নিয়ে সংসার করতেছে, আমার মেজো চাচা, আমার ছোট চাচা, প্লাস হচ্ছে আমার আব্বু। তো আমার আম্মু হচ্ছে তখন আমাদের নতুন বাড়ি করে নিয়ে আসছেন, আব্বুরা মরুর সম্পত্তির উপরে নতুন বাড়ি করছে, তখন এখানে একমাত্র মহিলা আমার দাদু আর আমার আম্মু। তো আব্বুরা যখন ডিউটি যেত পুরো বাড়ি খালি, আম্মু বলতেন আমার চাচাকে, দেখো তুমি যদি বিয়ে করো না তোমার দরকার নেই, কিন্তু আমার একটা গল্প গুজব করার মতো একজন পার্সন দরকার। উনি বলতেন যে না আমি হাই স্কুলের টিচার হয়ে আমি একটা সংসার চালাতে পারবো না। আম্মু বলতেন যে আবার তোমার ওয়াইফ যদি খেতে চায়, আমি যা খাবো তা খাবো, আমি যা পড়বো তা পড়বে, তুমি এসব নিয়ে টেনশন করো না। কেমন উনি রাজি হয়ে যায় আর কি। তো যাওয়ার পর আর কি আপনার এই বর্তমান আন্টি যিনি, ওনার সম্বন্ধটা দেখতে যায় আর কি। আম্মু ব্যতীত সবাই যায়, সবাই যাওয়ার পর হচ্ছে 1 সপ্তাহের মধ্যে বিয়ে হয়, সবাই পাগল। আসার পর থেকে উনি ওনার বিহেভিয়ার গুলা মানে বিশ্বাসযোগ্য না, উনি কারোর সাথে মিশতেন না। উনি যেখানে যে রুমে ওনাকে নিয়ে আসা হয়েছিল, ওনার স্বামীর রুম, ওই রুমটাতে ওই বেডেই উনি থাকতেন, ওই বেডে নিয়ে খাবার দেওয়া লাগতো। আবার যখন আমার চাচা অথবা আব্বু ডিউটিতে চলে যেতেন, কেমন যেন অদ্ভুত টাইপের লোক ওনার কাছে আসতো। উনি আবার পরিচয় দিতেন এগুলো ওনার কাজিন, মামাতো ভাই, খালাতো ভাই, এরকম আর কি। সো যখন আছে আপনার কোন একটা বিষয় আছে চোখে লাগার মতো, তখন কিন্তু সন্দেহজনক হয়ে যায়, কৌতূহল। আমার আম্মু অনেকটা কৌতূহলী হয়ে যান। তো একদিন শুনতে পান আমার আম্মু পাশের রুম থেকে খুবই মানে এতই সুমধুর কণ্ঠ যে আপনার সচরাচর এরকম তালাওয়াত করা সচরাচর কে শুনে না, এত সুমধুর কণ্ঠ। উনি তালাওয়াত শুনতেছেন, আম্মু একটু কান পেতেছেন, দেখলেন যে আপনার তালাওয়াতের পর দোয়া দরুদ হলো। আবার ওই আন্টি বলতেছেন যে বাবা আমার যেরকমটা ভালো হয় সেরকমটা। উনি আবার রিপ্লাই শুনলেন যে একটা পুরুষ বলতেছে যে তুমি আমাকে বাবা ডাকছো, তোমার মেয়ের জন্য কোনো বাবা কোনোদিন খারাপ করে না, দেখো 3 দিনের মধ্যে কিছু একটা হয়ে যাবে। তো 3 দিনের মধ্যে কিছু একটা হয়ে যাবে। আমি আমার আব্বুর ব্যাপারটা বলছি যে আমার আব্বু অনেক বড় একজন কোরআন হাফিজ, বলতে হচ্ছে একজন আলিম। উনি হচ্ছে সমাজে কিছু অনেক প্রভাবশালী কিছু লোক যারা মনে করে যে উনি অনেক বড় একজন হুজুর, কিন্তু আমার আব্বু কোরআনে হাফিজ ছিলেন, আপনার মাদ্রাসা লাইনে পড়ালেখা করে নেই, উনি হচ্ছে আপনার স্কুল লেভেলে পড়ালেখা করছেন আপনার। তবুও কিন্তু উনার আমল হচ্ছে মানুষরা মনে করতে যে উনি অনেক বড় বুজুর্গ, কিন্তু আমলের উপর সমাজে সবাই আপনার কোনো বিষয়ে আপনার ফারুক হাফিজ সাহেব ওনাকে বলতো যে আম্মু যে ওনার আব্বুকে কিছু বলবে, বা আম্মুর সাথে আব্বুর রন্ডেড রিলেশনটা এরকম ছিল যে কোনোদিন কোনো 10 ইয়ার্সের মধ্যে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি। কিন্তু ওই 3 দিনের মধ্যে দ্বিতীয় দিন আব্বু এতটাই মিসবিহেভ করতেছেন, আম্মুর সাথে রুট বিহেভিয়ার এতটাই ফায়ার হয়ে গেছেন যে লাস্ট মুহূর্তে আম্মুকে আব্বু বলতেছেন যে তুমি চলে যাও, তুমি আর এখানে থাকতে পারবে না। জি, তারপরে তো এমন অবস্থায় আম্মু খুবই ভয় পান যে আসলে আব্বু কি করবেন, কি থেকে কি করে বসবেন। সো দ্বিতীয় দিন আমার আব্বু ডিউটিতে যাওয়ার পর মানে এই ঘটনায় আপনার সবচেয়ে অস্বাভাবিক জায়গাগুলো কোনগুলো মনে হয়েছে সেটা একটু আমাদের বলেন প্লিজ।
সবচেয়ে অস্বাভাবিক জায়গাগুলো হচ্ছে বর্তমান গেল 5 বছর ধরে বা তার একটু আগে থেকে আমরা ফেস করতেছি। যেমন অস্বাভাবিক ঘটনাগুলো হচ্ছে আমরা যে আমাদের বর্তমান ঘরটা হচ্ছে আমার ওই আন্টি ঘরের পিছনের ঘর, তো উনি আমাদের সামনে আছে। তো মোস্ট ঘটনাগুলোর মধ্যে হচ্ছে যেমন আমাদের বাড়ির জানালাগুলা বা দরজাগুলাতে এত এত জোরে হঠাৎ এত সাউন্ড হয় যে যেমনটা কেমন ভেঙে ফেলতেছে, বের হবে কিছু নেই। চালের মধ্যে এত জোরে জোরে ইয়া করতেছে যে আপনার চালটা ছিঁড়ে ফেলতেছে, কোনো সমস্যা নাই, খুলে দেখবেন ঘর থেকে বের হয়ে উপর তাকাবেন কিছুই নাই, বেনিশ। কিন্তু আপনি সাপোজ কোরআন তেলাওয়াত করতেছেন, আমরা কোনো ইবাদত বন্দেগী প্লাস হচ্ছে কিছু করতে গেলে এত দুর্গন্ধ ওই চারদিকে, মানে আপনার মৃত মানুষ অথবা শ্মশানে কোনো মানুষ পোড়ালে যে গন্ধটা হয়, কোনো ইবাদত বন্দেগী করতে গেলে এরকম সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, তো এইটাই আপনাদের মেইন সমস্যা এখন। আর সমস্যার মধ্যে হচ্ছে যেমন এটা, তারপর হচ্ছে আমাদের সবচেয়ে আশ্চর্য সমস্যা হচ্ছে যে ঘরে কোনো টাকা রাখলে লক ঠিক আছে, ব্যাগটাও ঠিক আছে, যত হেভি লক দিয়ে রাখেন 30% ও 20% টাকা থাকবে না, চলে যাবে। আচ্ছা, আবার হচ্ছে আমার আম্মু ট্রাই করে দেখছে কোরআন শরীফের মধ্যেও টাকা রাখছে, ঠিকই সবকিছু ঠিক আছে, টাকা ভেতর থেকে নেই, আবার সব টাকা যায় না, 20 or 30%। এই সমস্যার সমাধানের জন্য আপনারা কিছু করেছেন? আমি সিলেট ডিভিশনে, বিশেষত আমি গেল 10 বছর ধরে, আমার 16 বছর বয়স থেকে এখন পর্যন্ত সিলেটের ডিভিশনের এমন কোন বুজুর্গ আপনার দুটো ধর্মের, হিন্দু ধর্মাবলম্বী বলেন আর আপনার মুসলিম ধর্মে বলেন, আমি যেখানে যেই বলছে সেখানে গেছি। প্রথম অবস্থায় সবাই বলে ঠিক আছে আমরা পারবো, নেক্সট আপনার যখন যাওয়া হয় যে তখন আর বলে সরি আমাদের দ্বারা সম্ভব। এই সমস্যার শুরুটা মানে মানে কারণটা কি বলে আপনার মনে হয় আসলে? যেখানে গেছি সবাই একটা কথাই বলতেছে যে হিংসা। আচ্ছা, এবং এটা কে করেছে বলে আপনাদের মনে হয়? সবাই একই কথা বলতেছে যে ওই ফ্যামিলি থেকে ওই প্রবলেম যেগুলো আসলে দিঘির প্রবলেমগুলো ওরা ওগুলা ক্যাপচার করে নিচ্ছে, ওগুলা ইউজ করে ওরা এটাই করতেছে যে এই ফ্যামিলির প্রতি হিংসার প্রয়োগটা তাদের এই মাধ্যম দিয়ে করতেছে যে আপনার এই ফ্যামিলিটা টোটালি ধ্বংস হয়ে যায়।